আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে F-7 ফাইটার বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে। সকালে রাজধানীর চাংখারপুলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। মৃত 27 জনের মধ্যে 25 জনই শিশু। তাদের মধ্যে পরিবারের কাছে 20 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রাজধানীর 4টি হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি আছে মোট 78 জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। রক্ত দিতে হাসপাতালে ভিড় না করারও অনুরোধ জানিয়েছেন এই চিকিৎসক। এই মুহূর্তে উত্তরা মাইলস্টোন স্কুলে রয়েছেন সহকর্মী AR বাদল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, মাইলস্টোন স্কুলে গতকালের ভয়াবহ দুর্ঘটনার পর আজ সেখানকার সার্বিক চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। সাদিয়া, এই মুহূর্তে এখানে শুনশান একটি অবস্থা বিরাজ করছে, কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অভিভাবক, স্বজন, শিক্ষার্থী অনেকেই এসেছেন এখানে এই স্কুলটিতে, এবং পুরো স্কুল জুড়েই অসংখ্য মানুষের ভিড়। এখানে কাউকে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, যে কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে এখানে সিআইডির ক্রাইমস ইউনিটের যে সদস্যরা আছেন আলামত সংগ্রহের জন্য তদন্ত কমিটি এসেছেন। তারা এখানে ঘটনাস্থলে থেকে তারা আলামত সংগ্রহ করছেন এবং তদন্তের কাজ এগিয়ে নিচ্ছেন। এখানে বিমান বাহিনীর সদস্য রয়েছে, ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন, এবং এখানে পুলিশ দেখতে পাচ্ছি আমরা, র্যাবের সদস্যরাও এখানে রয়েছেন। যে জায়গাটিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে ঠিক সেই জায়গাটিতেই এখন কর্ডন করে ঘিরে রেখে ক্রাইমস ইউনিটের সদস্যরা এখানে ক্রাস করছেন এবং আলামত সংগ্রহ করছেন। তারা আমরা দেখতে পাচ্ছি যে আলোচনা করছেন এবং এখানে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছিল, এখানকার পরিস্থিতি কি ছিল সেই জিনিসগুলো তারা বোঝার চেষ্টা করছেন, এবং সেই জায়গাটি ঘিরে রেখে আসলে যারা সাধারণ মানুষ রয়েছে, গণমাধ্যম কর্মী রয়েছে, তাদেরকে সেখানে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তো তদন্ত কার্যক্রম চলছে, এরপরে হয়তো একটি ব্রিফিং হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছে, তারা অপেক্ষা করছেন সবাই। এই ব্রিফিংয়ের মাধ্যমে হয়তো প্রাথমিক কিছু তথ্য জানা যাবে যে এখানে এই বিমান দুর্ঘটনার কারণটি কি হতে পারে এবং আনুষঙ্গিক কি অবস্থা ছিল। এই মুহূর্তে এখানে অনেকে এসেছেন, স্বজনরা এসেছেন এবং অভিভাবকরা এসেছেন, শিক্ষার্থীরা এসেছেন। শিক্ষার্থীরা এর মধ্যে 6 দফা দাবি জানিয়েছেন যে বিমানের যে প্রশিক্ষণ কেন্দ্র এবং এটি কোন এলাকায় আসলে হবে সেটি নিশ্চিত করতে হবে। পুরাতন যে বিমানগুলো রয়েছে সেই বিমানগুলো সরিয়ে আধুনিক বিমান নিয়ে আসতে হবে। এরকম তারা মোটামুটি 6টি তারা দাবি জানিয়েছেন এবং সেগুলো আসলে বাস্তবায়ন করার জন্য তারা দাবি জানিয়েছেন। আমরা এরই মধ্যেই জেনেছি শিক্ষার্থীরা একটি সমাবেশ করেছে সকাল 9টার দিকে, সেখান থেকে তারা এই দাবির কথা জানিয়েছেন। এছাড়া যেসব শিক্ষার্থী মারা গেছে তাদের ক্ষতিপূরণের জন্য বিমান বাহিনীর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের কথা বলা হয়েছে, এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিতের জন্য সরকারকে সব রকমের পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে, এবং পাশাপাশি তারা বিচারের দাবি জানিয়েছে যে এরকম একটি ঘটনা আসলে কেন ঘটলো, কার দোষে ঘটলো। তো সার্বিক পরিস্থিতি এখানে অনুসন্ধানী দল কাজ করছে এবং কিছুক্ষণ পরে হয়তো ব্রিফিং হবে, তারপরে আরো বিস্তারিত জানিয়ে দেব। সাদিয়া, ধন্যবাদ বাদল। দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রয়েছেন সহকর্মী সাদিয়া কানিজ, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সাদিয়া, এই পর্যন্ত কতজনের লাশ হস্তান্তর করা হয়েছে, আর যেসব শিশু আশঙ্কাজনক অবস্থায় ছিল তাদের পরিস্থিতি এখন কেমন? হাসপাতালটির সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন। সাদিয়া, এখন পর্যন্ত 20 জন শিশুর লাশ হস্তান্তর করা হয়েছে। আপনি জানেন যে এরই মধ্যে 27 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং ডক্টর সাইদুর রহমান, যিনি প্রধান উপদেষ্টা সহকারী, তিনি সকালে ব্রিফ করেছেন, করে জানিয়েছেন যে এরই মধ্যে 27 জন মৃত্যুবরণ করেছে এই মাইলস্টোনের ঘটনায়, এবং এর মধ্যে 20 জনের লাশ হস্তান্তর করা হয়েছে তাদের পরিবারের কাছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 6 জনের মরদেহের এখনও কিন্তু শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিবারকে
শিশুকে এখন পর্যন্ত কোন পরিবারের সন্তান সেটি কিন্তু এখনো শনাক্ত হয়নি, এমনটিই জানিয়েছেন। এবং আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি যে 2 জন শিশু খুব বেশি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, তাদেরকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং এই হাসপাতালটিতে এখন পর্যন্ত 42 জনকে ভর্তি রাখা হয়েছে এবং রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে প্রায় 78 জন শিশুর দেহ যারা আহত যারা হয়েছেন তাদেরকে রাখা হয়েছে এবং সবারই চিকিৎসা চলছে। চিকিৎসকরা কিন্তু বলছেন যে প্রত্যেকেরই প্রায় 70 থেকে 80%, কারো 50-60% এবং যাদের 70 থেকে 80% শরীরের অংশ পুড়ে গেছে তাদের কিন্তু শ্বাসনালী অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই কারণে কিন্তু তারা সবাই মোটামুটি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এবং এখানে এখন পর্যন্ত স্বজনরা এসে যাদের সন্তানের লাশ তারা এখনো শনাক্ত করতে পারেনি এবং আহত আছেন সবার স্বজনরাই কিন্তু এসে অপেক্ষা করছেন। সবার চোখে মুখেই কিন্তু আমরা শঙ্কার চিহ্ন দেখতে পেয়েছি এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যদি উন্নত চিকিৎসার জন্য কাউকে সিঙ্গাপুরে নিয়ে যেতে হয় তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবেন এবং তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করাবেন। এবং এছাড়া তারা জানিয়েছেন যে সিঙ্গাপুর থেকে যদি চিকিৎসক এনে চিকিৎসা করাতে হয় সার্বিক সব রকম সুযোগ সুবিধাই কিন্তু সরকারের পক্ষ থেকে পরিবারের সদস্যরা পাবেন, এমনটিই জানিয়েছেন। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে যারা মৃত্যুবরণ করেছে এরই মধ্যে তার মধ্যে অধিকাংশই কিন্তু শিশু। আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 25 জন শিশু মৃত্যুবরণ করেছে, এর মধ্যে 27 জনের মৃতের মধ্যে একজন পাইলট আছেন এবং শিক্ষিকা আছেন, আর বাকি সবাই কিন্তু শিশু। আপনি বুঝতেই পারছেন যে এমন একটি মর্মান্তিক ঘটনার রেশ কিন্তু আসলে সহজে কাটবার নয়, সেরকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আর রেড ক্রিসেন্টের পক্ষ থেকে এই বার্ন ইনস্টিটিউটে যারা ব্লাড ডোনেট করতে চান তাদের কাছ থেকে ব্লাড সংগ্রহ করা হচ্ছে এবং তাদেরকে সময় মতো আসবার জন্য আসলে বলা হচ্ছে যে কার ব্লাড কখন লাগবে, কারণ পর্যাপ্ত অনেক মানুষই আসলে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, তারা দিতে চাচ্ছেন। তো এটি আমাদের জন্য অনেক বড় একটি আসলে ভরসার খবর যে মানবিক দৃষ্টির জায়গা থেকে সবাই কিন্তু এগিয়ে আসছেন। তো সাদিয়া, বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। তাই শোক পালনের উদ্দেশ্যে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে। এছাড়া আহত ও নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এই নিয়ে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। এদিকে হতাহতের ঘটনায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাষ্ট্রীয় শোক পালনের বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, স্কুল ট্র্যাজেডিতে শোক পালনের বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। সাদিয়া, আসলে যেমনটি বলেছেন, আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম কলেজের সামনে। এখানে কিন্তু আসলে গতকাল মাইলস্টোন কলেজ স্কুল অ্যান্ড কলেজের যেই ঘটনাটি ঘটেছে সেটির সাথে কিন্তু আসলে একাত্মতা প্রকাশ করেছেন চট্টগ্রামের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত সবগুলো প্রতিষ্ঠান। এবং এই চট্টগ্রাম কলেজেই কিন্তু আসলে সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা এসেছেন এবং এখানে যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু বলেছেন আজকে পরীক্ষা হবে না এবং একই সাথে যারা আসছেন তাদেরকে বলছেন আসলে যদি কেউ চায় তাহলে ক্লাস করতে পারবে, আর যদি না চায় তাহলে কিন্তু চলে যাবে। তবে প্রত্যেকে কিন্তু আসলে এই গতকালের ঘটনায় একাত্মতা ঘোষণা করেছেন এবং চট্টগ্রাম কলেজ কর্তৃপক্ষ তারা বলল তারা কিছুক্ষণের মধ্যে হয়তো মিলাদ মাহফিল এর আয়োজন করবেন, যেহেতু আজকে পরীক্ষা হবে না এবং ক্লাসও সেরকম নাই, সেই জন্য তারা মিলাদ মাহফিল করবেন এবং প্রতিটি মসজিদ, মন্দির, ধর্মীয় যেই ইয়েগুলো রয়েছে
ধর্মীয় উপাসনা এগুলো রয়েছে, প্রত্যেকেই কিন্তু সেখানে কিন্তু আজকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন। তবে সরকারি বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানে কিন্তু জাতীয় পতাকা অর্ধনির্মিত রয়েছে এবং অনেকেই কিন্তু আসলে জানালো আসলে এটি একটি খুব মর্মান্তিক ঘটনা এবং কেন আসলে এই ধরনের একটি ঘটনা ঘটলো সেটিও তারা তদন্ত করে দেখার জন্য বললেন। তবে চট্টগ্রামের প্রতিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু আসলে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং এইটা একটা জাতীয় সমস্যা বলেছেন এবং যেহেতু আসলে একটা বিশাল বড় ঘটনা ঘটেছে সেই জন্য তারা একসাথে হয়েছেন এবং তারা বলেছেন আসলে তারা ওই শিক্ষার্থী যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করতেন এবং তাদের এই সন্তুষ্টির জন্য প্রত্যেকেই আসলে আজকে জাতীয় যে শোক দিবস ঘোষণা করেছেন সেটির সাথে তারা একমত পোষণ করতেন। তবে একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যেহেতু গতকাল রাত 3টায় আসলে এসএসসি পরীক্ষা হবে না, অনেক শিক্ষার্থী কিন্তু এটা জানতো না এবং চট্টগ্রামের যেই কেন্দ্রগুলোতে আসলে পরীক্ষা চলছিল সেখানে কিন্তু সকাল থেকেই অভিভাবক শিক্ষার্থীরা এসে কিন্তু ভিড় করতেন, তারা কিন্তু জানতো না। কর্তৃপক্ষ স্কুল গেটে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে তাদেরকে বলে দিচ্ছেন আজকে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে অনেকেই কিন্তু আসলে ফেরত যাচ্ছেন এবং অনেকেই বললো আসলে এই ঘোষণাটি যদি আরও আগে আসতো তাহলে হয়তো তারা বাসা থেকে বের হতো না। এই ছিল সাদিয়া আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাইফুল। ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় মেয়েকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া মা রজনীকে কুষ্টিয়ার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গেল রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। স্বামী জহিরুল ইসলামের ব্যবসায়িক সূত্রে 3 সন্তান নিয়ে ঢাকায় বসবাস করতেন রজনী। জহিরুলের বাড়ি কুষ্টিয়ায়। এই ঘটনায় রজনীর পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে। এদিকে বিমান বিধ্বংস হওয়ার পর শিশুকন্যাকে বাঁচাতে শ্রেণীকক্ষের দিকে ছুটে গিয়েছিলেন তিনি। তবে আগেই তার মেয়ে স্কুলের বাইরে বের হয়ে যায়। এতে শিশুটি রক্ষা পেলেও অগ্নিদগ্ধ হয়ে ঢাকা সিএমএইচের বার্ন ইউনিটে মারা যান রজনী। বিকট একটা শব্দ হয়, তারপর কালো ধোঁয়া আসা শুরু করে। 10-15 মিনিট পর আমাদের ওখানে একটা গ্রিল ছিল নিচতলা, ওটা ভেঙে আর্মি আঙ্কেলরা আমাদের সবাইকে বের করে। যারা বেঁচে আছে আল্লাহর কাছে বলে আল্লাহ তাদের জন্য সুস্থ মায়ের মুখে যেন ফিরাই দেয়, আল্লাহর কাছে এইটুকু কামনা করি। এই বিষয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ হাসান বেলাল। বেলাল, রজনীর মৃত্যু ও এলাকার শোকাবহ পরিবেশ সম্পর্কে আমাদের জানাবেন। সাদিয়া, আমি আসলে এখন সেই কবরস্থানে আছি যেখানে রজনীর দাফন সম্পন্ন হয়েছে এবং আপনাকে যদি দেখাই তাহলে দেখবেন যে কবরস্থানে অনেক মানুষ এখন তার কবরে শেষ যে মাটি দেওয়ার কাজ সেটি চলছে এবং তার আগে সকাল 6টার দিকে আসলে তার মরদেহ কুষ্টিয়ার যে দৌলতপুর উপজেলার হগলবাড়ি ইউনিয়নের সাদিপুর গ্রামে আসে। সে আসার পরেই আমরা সকাল থেকে এই বাড়িতে অবস্থান করেছি। আমরা দেখেছি যে স্বজনরা কান্নায় ভেঙে পড়েছে এবং সবাই আসলে এই রকম একটি মৃত্যু আর কারোর জন্য না হয় সেই ব্যবস্থা করার জন্য মানে কামনা করেছেন, সেই পরিবেশ যাতে সৃষ্টি হয় সেই কামনা করেছেন এবং তারা বলছেন যে আগামীতে যেন এই বিমান বিধ্বস্তর যে ঘটনা, এই ঘটনা যেন না হয় এবং হলেও যাতে কোনো বাচ্চা, কোনো স্কুল, কোনো এইরকম জনবহুল এলাকায় না হয় এমনটি দাবি তারা করছেন। রজনী আসলে ঘটনার দিন তার মেয়ে ঝুমঝুম ইসলাম ওই স্কুলের 5ম শ্রেণীতে পড়ে, তাকে আনতে স্কুলে গিয়েছিলেন এবং আপনি যেমনটি বলছিলেন যে ঝুমঝুম 5 মিনিট আগেই সেখান থেকে বেরিয়ে যায়। আপনাকে আরেক তথ্য দিয়ে রাখি, ঝুমঝুমের ভাই অর্থাৎ রজনীর ছেলে রোহান ইসলামও কিন্তু ওই স্কুলেই পড়েন এবং ঘটনার দিন গতকাল তিনি স্কুলে যাননি, যে কারণে তিনিও রক্ষা পেয়েছেন, ঝুমঝুমও রক্ষা পেয়েছে, কিন্তু মা আসলে ঘটনাস্থলেই মারা যায় এবং গভীর রাতেই তার মরদেহ কিন্তু স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সারা রাত ধরে এই লাশবাহী গাড়ি কিন্তু কুষ্টিয়ার উদ্দেশ্যে আসে এবং ভোর 6টার দিকে আসলে এখানে পৌঁছায়। এলাকা লোকজন এক অন্যরকম শোকাহত এলাকা এবং তারা প্রত্যেকেই কিন্তু শোক জানিয়েছে এবং এই শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং
তারা এ নিয়ে আর যেন না ঘটে, যেটি বারবার বলছিলাম যে সেই দাবি কিন্তু সরকারের কাছে করেছেন। সাদিয়া, এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ বেলাল। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের খবর বেশ গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি, রয়টার্স, মার্কিন বার্তা সংস্থা এপি, সিএনএন সহ বিশ্বের অধিকাংশ গণমাধ্যমেই উঠে এসেছে ভয়াবহ এই দুর্ঘটনার চিত্র। শুরু থেকেই মর্মান্তিক এই দুর্ঘটনার খুঁটিনাটি বিস্তারিতভাবে জানানো হচ্ছে এসব গণমাধ্যমে। নিহতের সংখ্যা, ভুক্তভোগীদের অবস্থা, উদ্ধার কার্যক্রম ও সরকারি ঘোষণাগুলো নিয়মিত হালনাগাদ করছে তারা। এতে বিশ্বের নানা প্রান্তের মানুষ দুর্ঘটনার সবশেষ পরিস্থিতি জানতে পারছেন। একই সঙ্গে শোক জানিয়ে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। এছাড়া বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। টাঙ্গাইলে সড়ক তৈরির কাজ ফেলে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে চরম দুর্ভোগে পড়েছে 10 গ্রামের প্রায় 1.5 লক্ষ মানুষ। রাস্তা খোঁড়াখুড়ির পর থেকে ভোগান্তি যেন আরও কয়েক গুণ বেড়েছে। বারবার অনুরোধের পরেও কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্টরা। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এলজিইডি কর্মকর্তা। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। 2023-24 অর্থ বছরে টাঙ্গাইলের ঘাটাইলে জয়নাল তালুকদারের বাড়ি থেকে কাগমারিপাড়া পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান শিকদার এন্টারপ্রাইজ। ব্যয় ধরা হয় 1,47,00,000 টাকা। গেল বছরের জুনের দিকে সড়কের খোঁড়াখুড়ির কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি, কিন্তু 5 আগস্ট সরকার পতনের পর থমকে যায় নির্মাণ কাজ। ফলে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে 10 গ্রামে প্রায় 1.5 লাখ মানুষকে। বৃষ্টির কারণে রাস্তার বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে খানাখন্দ, অনেক জায়গায় জমে রয়েছে হাঁটু পানি। জমাট পানি ও খানাখন্দে আটকে দুর্ঘটনার শিকার হচ্ছে পরিবহন ও পথচারীরা। দ্রুত সড়কটি পাকাকরণের কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। আগে যে কাঁচা রাস্তা ছিল আমরা তাও শান্তি হতে যাইছি, যে বালু হলাই থুইছুন এখন আমরা রাস্তা চলবারই পারি না। ফেসিবাদী সরকারের আমলে কন্ট্রাক্টর, হ্যাঁ রাস্তার কাজ নিয়ে হেরা পলাতক। এখন বর্তমানে আমরা রাস্তায় মানুষ বাড়িতে থেকে বেরিয়ে আসতে পারি না। জনদুর্ভোগের কথা স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এলজিইডির এই কর্মকর্তা। অনেকবার কন্ট্রাক্টরকে তাগিদ দিচ্ছি, আমাদের কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী ওনাকেও আমরা জিনিসটা অবহিত করছি। এই যত তাড়াতাড়ি সম্ভব কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করে এখন যেহেতু বর্ষার সময়, যে দ্রুততার সহিত যেন কাজটা আমরা করতে পারি। দ্রুত শেষ হবে রাস্তাটির পাকাকরণের কাজ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সাকিব আল হাসান, আরটিভি। এদিকে শরীয়তপুরের ভেদরগঞ্জে উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্পের কাজ ভাগ বাটোয়ারা করে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। পৌর কর্তৃপক্ষকে বারবার জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শরীয়তপুর প্রতিনিধি আবুল হোসেনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। 2023-24 অর্থ বছরে উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্পের আওতায় শরীয়তপুরের ভেদরগঞ্জে 9টি স্কিমে প্রায় 9 কোটি টাকার কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান সাবাব ইনফো বিল্ডার্স ও জেবিএমডি আবুল খায়ের। 2025 সালের 20 ফেব্রুয়ারি ঠিকাদারদের কার্যাদেশ দেয় পৌর কর্তৃপক্ষ, কিন্তু কাজ শুরুর আগেই ঠিকাদারদের তাড়িয়ে পৌর কর্তৃপক্ষের যোগসাজশে কাজের দায়িত্ব নেয় স্থানীয় কয়েকজন প্রভাবশালী। কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি কাজগুলো নেয়, তো কাজের মানটা খুব সন্তুষ্টজনক না। এদিকে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে পৌর কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। যে টেন্ডারটা পাইছে তার থেকে তারা কিনে এনে তারপর কাজগুলো করতেছে, সেই কাজগুলোতে তারা অনিয়ম করতেছে। কারণ স্থানীয় ঠিকাদাররা এখানে বলতেছে তারা 70% লেসে কাজগুলো ক্রয় করে নিয়ে আসছে, আর যেই 70% কাজ হচ্ছে এখানেও ভালো মানের সিমেন্ট রড যে ব্যবহার হচ্ছে সেটা নিশ্চিত করা যাইতেছে না। দরপত্র আহ্বানের সময় দায়িত্বে ছিলেন না বলছেন পৌর প্রশাসক। সিটিসিএলপি প্রকল্প যোগদান করার পর 1800 হিসেবে যোগদান করা, তখন পর্যন্ত সেটা ওয়ার্ক করা তখন হয়নি। এখন প্রশিক্ষণের চলাকালীন সময় বা যখন আমি স্টেশন ছিলাম তখন এটা ওয়ার্ক করাটা হয়। মধ্যে যদি কোনো ধরনের যদি থাকে তাহলে সেটার জন্য আমরা দলগত অ্যাকশন নিব। টেকসই নির্মাণ সামগ্রী ব্যবহারের দাবি এলাকাবাসীর।
সাকিব আল হাসান, RTV। কোটা সংস্কার নিয়ে চলমান আন্দোলনে 22 জুলাই শিক্ষার্থীদের সেই দাবি মেনে কোটা প্রথার সংস্কার করে আদালতের নির্দেশ অনুযায়ী তৈরি করা হয় প্রজ্ঞাপন, যার অনুমোদন দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে ততদিনে সহিংসতায় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ঝরে যায় 131 জনের প্রাণ, আর গ্রেপ্তার করা হয় 5 শতাধিকের বেশি আন্দোলনকারীকে। তবে 4 দফা দাবি জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করে নাহিদ ইসলাম। সেদিনের কিছু কথা জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। 22 জুলাই 2024 বাংলাদেশের ইতিহাসে নতুন করে লেখা হয় একটি নারকীয় অধ্যায়। রক্ত, বেদনা আর প্রতিরোধের সেই দিন এখন একটি জাতিগত জাগরণের প্রতীক। টানা আন্দোলনের চাপে তৎকালীন সরকার কোটা প্রথা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। 99% মেধা আর 7% কোটার আওতায় রাখা হয়। অনেকের প্রত্যাশার চাইতে ভালো রায় এসছে, যারা আন্দোলন করছিলেন তাদের প্রত্যাশার চাইতে ভালো রায় এসছে। তবে এর আগেই দেশ জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে, খালি হয় বহু মা বাবার বুক, ঝরতে থাকে রক্ত, জারি করা হয় কারফিউ, বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট, ফলে থমকে যায় স্বাভাবিক জীবন। এদিনও সারা দেশে বিচ্ছিন্ন রাখা হয় ইন্টারনেট সংযোগ। সাধারণ ছুটি ও কারফিউর মধ্যে ঢাকা যেন পরিণত হয় এক মৃত্যুপুরীতে, চারদিকে শুধু চাপা উত্তেজনা। বছর ঘুরে এমন দিনের স্মৃতির কথা তুলে ধরেন রাজনৈতিক দলের এই নেতা। হেলিকপ্টার থেকে মশুল আকারে গুলি করতেছে, গুলি, টিয়ার শেল, চাইনিজ রাইফেলের গুলি। আপনি ওখানে, আমি যদি দেখাতে পারতাম যে ওখানে বিভিন্ন জাঙ্গালা ফুটা হয়ে মনে করেন গুলি বেদ করে ঢুকছে ভিতরে, বিভিন্ন ওয়ালে গুলি মনে করেন প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি গুলি ঢুকে ওখানে গুলি আটকে ছিল। এরকম পরিস্থিতি মধ্যে থেকে আমরা আন্দোলন করেছি ওই সময়টা। এদিন কমপ্লিট শাটডাউন 48 ঘন্টার জন্য স্থগিতের ঘোষণা দেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময়ের মধ্যে 4 দফা দাবির বাস্তবায়ন দেখার জন্য সরকারকে আলটিমেটাম দেন তারা। অবিলম্বে আমাদের ভাইদের, যাদেরকে গুম করা হয়েছে, যাদের আমরা খোঁজ পাচ্ছি না, তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী 18 জুলাই থেকে 4 দিনে অন্তত 131 জন নিহত হয়। 5 শতাধিকেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে আরো থাকছে। হঠাৎ পদত্যাগ করলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রাজনৈতিক মহলে নানা গুঞ্জন। এবং সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় টি-20তে পাকিস্তানের বিরুদ্ধে আজ মাঠে নামবে বাংলাদেশ। বিমান বিধ্বস্তের ঘটনায় কালো ব্যাচ পড়বে 2 দল। আগস্ট থেকে শুরু হচ্ছে সরকারের 6 মাসের খাদ্য বান্ধব কর্মসূচি, যার আওতায় 55 লাখ পরিবারকে 15 টাকা কেজি দরে 30 কেজি করে চাল দেবে সরকার। সম্প্রতি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, দেশের খাদ্য মজুদ সন্তোষজনক হলেও খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও বন্যার কথা বিবেচনায় নিয়ে আগাম প্রস্তুতি নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে সরকারিভাবে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে 4 লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে। পাশাপাশি বেসরকারি খাতে 5 লাখ মেট্রিক টন চাল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। হঠাৎ পদত্যাগ করলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো এক চিঠিতে পদত্যাগপত্র জমা দেন তিনি। এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রীবর্গ ও সংসদ সদস্যদের ধন্যবাদ জানান ধনখড়। ৭৪ বছর বয়সী ধনখড় 1989 সালে রাজনীতিতে যোগ দেন। সে বছর রাজস্থানের ঝুনঝুনু লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। 2003 সালে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তিনি। এদিকে ধনখড়ের পদত্যাগ নিয়ে ভারতের রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। সোমবারও দেশটির রাজ্যসভার অধিবেশন পরিচালনা করেন তিনি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছে আরও অন্তত 134 ফিলিস্তিনি। এছাড়া ত্রাণ সহায়তা নেয়ার সময় গেল 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও 99 জন। নিহত সবাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত বিতর্কিত ত্রাণ বিতরণ কেন্দ্র গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কাছে সহায়তার জন্য অপেক্ষা করছিলেন। এর ফলে ইসরায়েলি আগ্রাসনে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ছাড়ালো 59,000। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা আনাদোলু। এদিকে গাজায় ইসরায়েলের যুদ্ধ এখনই বন্ধ করতে হবে এমন দাবি করেছে যুক্তরাজ্য, ফ্রান্স এবং আরও 23 দেশ। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচে ব্যাটে বলে দাপট দেখিয়ে 7 উইকেটের জয় তুলে নেয় টাইগাররা। তাই দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চাইবেন লিটন ইমনরা। আর পাকিস্তানের লক্ষ্য এই ম্যাচ দিয়েই সিরিজ সমতায় ফেরা। এদিকে মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের কারণে কাল সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় ম্যাচটিতে কালো ব্যাচ পরে মাঠে নামবেন 2 দলের ক্রিকেটাররা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।